তীব্র দাবদাহে পড়ছে দেশ, হিট অ্যালার্ট বাড়ল আরও 3 দিন, বিপাকে খেটে খাওয়া মানুষ। কাল খুলছে স্কুল কলেজ, বন্ধ প্রাথমিক। তীব্র খরতাপে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা, কর্মহীন হয়ে পড়ছে নিম্ন আয়ের মানুষ। সহায়তায় শুকনো খাবার পাঠাতে জেলা প্রশাসনের চিঠি। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে চলছে প্রচারণা, ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররা। তীব্র তাপপ্রবাহে উৎসবে ভাটা। চুয়েট শিক্ষার্থীদের গাড়ি পোড়ানোর প্রতিবাদ। কাল ভোর 6টা থেকে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘণ্টার ধর্মঘট ডেকেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ছে শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বনভূমি। হুমকিতে জীববৈচিত্র্য, জনবল সংকটে অজুহাত বন বিভাগের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। তীব্র দাবদাহে পড়ছে পুরো দেশ। তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 42 ডিগ্রির মধ্যে। অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। হিট স্ট্রোকে প্রাণ হারাচ্ছেন অনেকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গরমেরই তীব্রতায় বাড়ছে নানা রোগবালাই। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লাগামহীনভাবে বেড়েই চলেছে দিনরাতের তাপমাত্রা। গরমের তীব্রতায় হাসফাস অবস্থা ছোট বড় সবার। গেল কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। শনিবার দুপুর 12টা পর্যন্ত দুই জেলাতেই তাপমাত্রা রেকর্ড করা হয় 39.3 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপের তীব্রতা। ছাতা ছাড়া তো বাইরে আসা যাচ্ছে না, যে তাপ। বাজারে কোনো লোক নাই, বা ভিক্ষা করবো কি, ভিক্ষা কেউ দিচ্ছি না। দেশ জুড়ে অন্যান্য জেলাতেও টানা দাবদাহে বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছেন না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। গরম এবছরে যে গরম পড়েছে, এটা অতিরিক্ত গরম। এরকম গরম আমরা আমাদের জীবনে কোনো সময় দেখিনি। সমস্ত রাস্তাঘাটে বেরোই হচ্ছে না, প্রচন্ড তীব্র, আমরা বের হচ্ছি খুব কষ্টে। এক সপ্তাহের বেশি সময় ধরে তাপদাহ চলছে পটুয়াখালীতে। গরমে স্বস্তি পেতে অনেকে সময় কাটাচ্ছেন সাঁতরে। সেই সাথে ভিড় বেড়েছে শরবতের দোকানে। আপনার কারণে মানুষই এত ক্লান্ত হচ্ছে, দুর্বল হচ্ছে, তা মানুষ যে কোনো সময় দুলে পড়ে যাবে। মারাত্মক গরম, মনে হচ্ছে ঘনি টকবুক করে নড়তেছে, গায়ে জ্বালা উঠে যাচ্ছে। দাবদাহ উপেক্ষা করেও জীবিকার তাগিদে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। যশোরে বেলা 11টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয় 36 ডিগ্রি। বোটেঘাটা চলতে ফিরতে একটা যাত্রীও নাইকো। ঘুরতে 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 গরমে আরো। গরমের এই তীব্রতায় বাড়ছে নানা রোগবালাই। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বয়স্করা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বরিশাল সদর হাসপাতাল কর্তৃপক্ষ। রাত্র 1:15টার দিক থেকে একটু বমি, পাতলা পায়খানা। তারপর থেকে আমরা 1 ঘন্টা অপেক্ষা করে দেখছি যে কিরকমের কি হয়। যখন দেখছি অতিরিক্ত হইতেছে, তারপরে নিয়ে আসছি। একই চিত্র নরসিংদীতেও। জেলা উপজেলার হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। বেশি করে বিশুদ্ধ পানি পান করবেন এবং যত্রতত্র ঘোরাফেরা করবেন না। যদি একান্ত কারণে বাড়ির বাইরে যেতে হয়, সেক্ষেত্রে তারা ক্যাপ অথবা ছাতা ব্যবহার করবেন এবং ছায়াযুক্ত স্থানে অবস্থান করবেন। এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটি ও তাপদাহের কারণে 1 সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল খুলছে স্কুল কলেজ। তবে শ্রেণী কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে শনিবার প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলবে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। সেই সঙ্গে প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, জানিয়েছে মন্ত্রণালয়। সারা দেশে তীব্র দাবদাহ থেকে রক্ষায় বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 2 রাকাত নামাজ আদায় শেষে মোনাজাতে বৃষ্টির আশায় কান্নায় ভেঙে পড়েন তারা। বিভিন্ন জায়গার প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ভোলায় প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। এমন পরিস্থিতিতে প্রশান্তি পেতে বৃষ্টির আশায় তৃতীয় দিনের মতো ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শনিবার শহরের বাংলা স্কুল মাঠ চত্বরে সকাল 9টায় এ নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মুসল্লি নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করেন। রহমতপূর্ণ বৃষ্টির আশায় বিশেষ দোয়া ও ইস্তিসকার নামাজ আদায় করেছেন কুমিল্লার মুসল্লিরা। সকালে নগরীর টাউন হল মাঠে এ নামাজ আদায় করা হয়।
তওবা করে নামাজ আদায়ের পর দোয়া করে বৃষ্টির প্রহর গুনছে কুমিল্লাবাসী। আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে তওবা করো, আল্লাহ অবশ্যই তোমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে যেন আমাদের পরিবেশকে, ওয়েদারকে যেন ঠান্ডা করে দেন। সকাল 9টায় গাজীপুরের রাজবাড়িতে নামাজে অংশ নেন শত শত মুসল্লি। এতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুফতি কামরুল ইসলাম নোমানী ইমাম। অন্যদিকে জেলার কালীগঞ্জ, কাপাসিয়া, কোনাবাড়িতে ইস্তিসকার নামাজ আদায়ে বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃষ্টির আশায় জয়পুরহাটে সকাল 11টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় হাজারো মানুষ নামাজ শেষে প্রায় ঘণ্টাব্যাপী বিশেষ মোনাজাত করেন। মাদারীপুরের শিবচরে ঐতিহ্যবাহী বাহাদুরপুর ময়দানে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 10:30টায় অনুষ্ঠিত নামাজে শত শত মুসল্লি অংশ নেন। আল্লাহ যেন আমাদের উপরে রাজি খুশি হন, রহমতের বৃষ্টি যেন গোটা দেশবাসীকে আল্লাহ পাক যেন ইনশাআল্লাহ দেয়। আল্লাহ তুমি একটু রহমতের পানি দাও, একটু বৃষ্টি দাও, যেন মানুষের এবং পশু পাখি সবার জানে যেন আল্লাহ পাক একটু আসান দেয়। মানিকগঞ্জে দাবদাহে মানুষ ও প্রাণীকুলের মধ্যে স্বস্তি ফেরাতে বৃষ্টির জন্য চোখের জল ফেলে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল 11টার দিকে মানিকগঞ্জ ইমাম মুয়াজ্জেম কল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে শত শত মুসল্লিরা এ নামাজে অংশ নেন। মেহেরপুরের আল্লাহর রহমতের বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে 2 রাকাত নামাজ আদায় শেষে দোয়ার পর হাদিস ও কোরআন থেকে বক্তব্য অনুষ্ঠিত হয়। সাধারণ সর্বস্তরের মানুষদেরকে নিয়ে আমরা আমাদের মালিকের কাছে প্রাণ খুলে দোয়া করলাম যে মহান রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন, তার রহমতের বাড়িধারা আমাদের উপরে বর্ষণ করবেন এবং তার রহমত দিয়ে এই মেহেরপুরকে তথা বাংলাদেশকে বৃষ্টি দিয়ে ভরপুর করে দেবেন। আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেছে যেন আল্লাহ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চলছে প্রচারণা। তবে সারা দেশে বয়ে চলা তীব্র তাপদাহের প্রভাবে প্রচারণা উৎসবে ভাটা পড়েছে। বিস্তারিত জানাতে কুষ্টিয়া ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস ও মাওলা সুজন। শুরুতেই কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাস। তিতাস, এই তীব্র গরমের মধ্যে কুষ্টিয়ায় উপজেলা নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ অরিন। আসলে আপনি যেমনটি বলছেন যে কুষ্টিয়ায় কিন্তু গত 3 সপ্তাহ ধরে তীব্র দাবদাহ চলছে, আর এই দাবদাহের মধ্যে দিয়েই কিন্তু আগামী প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হবে 8 মে। কুষ্টিয়ার 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কিন্তু দ্বিতীয় ধাপে যে নির্বাচন 21 মে সেখানে 4টি উপজেলায় নির্বাচন হবে। অতএব আমি বলতে পারি যে প্রথম এবং দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার যে 6টি উপজেলা রয়েছে 6টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে কিন্তু এখন সাজ রব চলছে। এই যে দাবদাহ উপেক্ষা করেই কিন্তু যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাদের নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে তারা ভোটারদের কাছে যাচ্ছেন, দাঁড়ে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এই উপজেলা নির্বাচনকে সামনে রেখে কিন্তু এই যে এই দাবদাহ কিন্তু হার মেনেছে এই প্রার্থীদের প্রচারণার কাছে কুষ্টিয়ায়। কারণ বিভিন্ন ব্যানার পোস্টারে ছেয়ে গেছে। এছাড়া প্রার্থীরা তাদের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের জন্য ছুটে চলেছে তাদের প্রচারণার জন্য। আমি রয়েছি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়। এখানে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে 4টি উপজেলায়। সেই ভেড়ামারা উপজেলায় এখানে আওয়ামী লীগের 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছে সাবেক সভাপতি আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের মিঠু হাজি এবং আরেকজন হচ্ছে আবু হেনা মুস্তফা কামাল। তবে আমরা দেখেছি এখানে আবু হেনা মুস্তফা কামালের পক্ষ থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। আমরা সেই স্থানে রয়েছি। আসলে এই যে প্রচারণা চলছে তারা কেমন পাচ্ছে প্রার্থীদের সমর্থন, আমরা এখানে একজন সমর্থক রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনারা কেমন জনসমর্থন পাচ্ছেন এবং এই যে তীব্র রোদ, এই রোদ উপেক্ষা করে কেমন প্রচারণা চলছে ভেড়ামারা উপজেলায়? আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রার্থী আবু হেনা মুস্তফা কামাল মুকুল, আমরা আশা করছি তার 70% ভোট এখানে তার পক্ষে, জনগণ তার সাথে আছে। সবচেয়ে বড় জিনিস, সে একজন ক্লিন ইমেজের মানুষ। আমি একটু শুনছিলেন এই যে এখানে সমর্থকরা যা বলছে। আমার সাথে কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী আবু হেনা মুকুল রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে এই যে আপনি প্রচারণা করছেন, তীব্র রোদ, কেমন জনসমর্থন পাচ্ছেন আর জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই নির্বাচনে?
আসসালামু আলাইকুম। দেশ টিভির মাধ্যমে আমার উপজেলার সম্মানিত সকল ভোটারকে সালাম, শুভেচ্ছা। আসলে রৌদ্রের ভিতর মানুষ ক্লান্ত। আমরা আজকে এই রৌদ্রের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমার সরকারি কলেজ মাঠে ইস্তিগফার বৃষ্টির ইস্তিগফার নামাজ পড়েছি। বৃষ্টির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসছে, মনে হচ্ছে মহান রাব্বুল আলামিন। জনগণের সমর্থন পাচ্ছেন কেমন? জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জনগণ, আমি যখন রাস্তা দিয়ে যাই জনগণরা আমাকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়। জনগণ তার আবেগ অনুভূতি প্রকাশ করে, মিষ্টি হাসি মাখা মুখ দেখে এবং হাত তুলে সমর্থন জানায়। আমার বিশ্বাস আমি নির্বাচন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যেমনটি শুনছিলেন, আসলে প্রার্থীরা কিন্তু এই তীব্র রোদ উপেক্ষা করেই কিন্তু তারা নির্বাচনী প্রচারণা করছেন এবং জয়ের ব্যাপারে কিন্তু তারা আশাবাদী। এই ছিল কুষ্টিয়া থেকে উপজেলা নির্বাচনের আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী সুজন। সুজন, তিতাস, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছেন আপনারা যে উপজেলা নির্বাচন নিয়ে আগামী 8 মে নোয়াখালী দুটি উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেটা হচ্ছে সুবর্ণচর উপজেলা এবং হাতিয়া উপজেলায়। কিন্তু হাতিয়া উপজেলায় ইতিমধ্যে 2 জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় চেয়ারম্যান পদে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী অমি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে চলেছেন। একই সাথে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় 2 জন ভাইস চেয়ারম্যানও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন। সেক্ষেত্রে আগামী 8 মে শুধু নোয়াখালী সুবর্ণচর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন 2 জন, তারা হলেন আতার ইশরাক শাবাব চৌধুরী এবং অধ্যক্ষ খায়রুল আলম সেলিম। আসলে বলতে গেলে যে এখানে একটি নবীন প্রবীণের একটি লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছে। উপজেলা ঘুরে যে নির্বাচনের চিত্র দেখা গিয়েছে বা বিভিন্ন জায়গায় ভোটারদের সাথে কথা বলে যেটি জানা গিয়েছে যে তরুণ এবং নবীন প্রার্থী অপেক্ষাকৃত শাবাব চৌধুরী তার প্রচারণায় কিছুটা এগিয়ে রয়েছেন। আর তার যে আলাদা ব্যক্তি পরিচয় রয়েছে, তিনি একটি সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তার দাদা 75 পরবর্তী নোয়াখালী আওয়ামী লীগের দুঃসময়ের হাল ধরেছিলেন। তার বাবা 2001 পরবর্তী যখন আওয়ামী লীগের আবার দুঃসময় এসেছিল, একরামুল করিম চৌধুরী, তিনিও নোয়াখালী আওয়ামী লীগের হাল ধরে দলকে সুসংগঠিত করেছেন এবং তিনি নোয়াখালী 4 আসন থেকে পরপর 4বারের নির্বাচিত সংসদ সদস্য। সেই হিসেবে শাবাব চৌধুরী নির্বাচনী প্রচারণায় কিছুটা এগিয়ে রয়েছেন। একই সাথে প্রবীণ প্রার্থী যিনি রয়েছেন আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলার পরপর 3বারের উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, তিনিও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন ভোটারদের কাছে যাওয়ার জন্য। তো প্রচন্ড তাপদাহের কারণে, প্রচন্ড গরমের কারণে আসলে নির্বাচনী প্রচারণায় কিছুটা ভাটা পড়েছে বলে বলছেন ভোটাররা। তারা বলেছেন আসলে নির্বাচনী প্রচারণা মূলত জমজমাট হয় সন্ধ্যার পর থেকে, যখন একটু সূর্যের তাপ কমে, গরমের তাপ কমে, তখন এই নির্বাচনী প্রচারণা একটু জমজমাট হয়। আমি এখন দাঁড়িয়ে আছি সুবর্ণচর উপজেলার চজ্জব্বর ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামে দাঁড়িয়ে আছি। তো আমি এখন কথা বলবো একজন ভোটারের সাথে, আসলে যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 8 মে, এই 8 মে নির্বাচনে আপনারা কি প্রত্যাশা করেন? আমরা 8 মে নির্বাচনের প্রত্যাশা করি বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে স্মার্ট ভোটাররা তরুণ প্রজন্মের প্রত্যাশা স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মাণে যিনি আমাদেরকে সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন, সেই স্মার্ট প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব এবং আমরা প্রত্যাশা করি যাতে আগামী নির্বাচনটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে করতে পারে নির্বাচন কমিশন সে ব্যবস্থা করবেন। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলেছিলেন যে তিনি নির্বাচন কমিশনের প্রতি একটি আবেদন জানিয়েছেন, নির্বাচনের দিন যাতে নির্বাচনের পরিবেশটি অত্যন্ত সুন্দর থাকে, তারা যেন কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের প্রতীকে ভোট দিতে পারেন, সেই ব্যাপারে বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন। একই সাথে তিনি জানিয়েছেন যে স্মার্ট বাংলাদেশ গড়তে যে প্রার্থী যোগ্য তাকে তারা ভোট দিবেন। অরিন, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন এবং তিতাস, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, নোয়াখালী এবং কুষ্টিয়া থেকে উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, সংসদ সদস্যরা নিজ এলাকায় অবস্থান করলেও কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করতে পারবেন না। বলেন, কোনো প্রার্থীর পক্ষে প্রচারণার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক মিলনায়তনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এলাকায় অবস্থান করতে পারবেন, যেহেতু ওনার বাড়ি উনি তো করবেনই, উনি এলাকায় এসে ভোট দিতে পারবেন, কিন্তু উনি কোনো প্রচারণের কাজে যেতে পারবেন, এটা আইনের বিধান। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন আর এটা যদি মানে আমাদের নলেজে কোনোভাবে আসে, আমরা যদি তথ্য প্রমাণ সহ পাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থাটা নিয়ে থাকে, নেবে। দেশ জনপদ সংবাদে আরও থাকছে। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনার বিচার শেষ হয়নি দীর্ঘ 10 বছরেও, ক্ষোভ হতাশা নিহতের স্বজনের। বৈশাখের খরতাপে পুড়ছে চুয়াডাঙ্গা সহ আশেপাশের জেলাগুলো। কয়েকদিন টানা তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের দরিদ্র মানুষের। তাদের জন্য শুকনো খাবার চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিলেও বরাদ্দ পায়নি স্থানীয় প্রশাসন। চুয়াডাঙ্গা প্রতিনিধি খায়রুজ্জামান সেতুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গা দেশের অন্যতম উষ্ণতম জেলা। দাবদাহের শুরু থেকে মৃদু, মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার চলতি মৌসুমে জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 42.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। সূর্যের তেজ বেড়ে গেলেই বন্ধ হয়ে যায় কাজ। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষ। যে গরম পড়ছে, গরমে টিকতে পারছি না, কাছে লাগি ভাড়াই হচ্ছে না, মানে মানুষ জনই বেড়ে আসলে আমরা গাড়ি চালাবো কেন করি, রোদে গা হাত পা পুড়ে যাচ্ছে, কোনো প্যাসেঞ্জারও হচ্ছে না, ভাড়া ভিতরে হচ্ছে না, আমাদের চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। গেল 21 এপ্রিল দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য 10,000 প্যাকেট শুকনা খাবার চাহিদা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন জেলা ত্রাণ অফিস। প্রতিটি প্যাকেটে থাকবে 10 কেজি চাল, 1 কেজি করে চিনি, লবণ, মসুর ডাল, 1 লিটার সয়াবিন তেল, 100 গ্রাম করে মরিচ, হলুদ ও ধনিয়া গুঁড়া। তবে কবে বরাদ্দ মিলবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তারা। যে সমস্ত দরিদ্র পেশাজীবী লোক তাপদার কারণে তাদের কর্মের সক্ষমতা হারিয়ে ফেলছে, এমন অবস্থায় তাদের সাহায্য সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে আমরা শুকনা খাবারের চাহিদা ইতিমধ্যে 10,000 প্যাকেট মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। এদিকে 2 মের আগে তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে অতি তীব্র তাপপ্রবাহ চুয়াডাঙ্গার উপরে বহমান আছে। এটা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্রীয় ফোরকাস্টে উল্লেখ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। তাপদাহের খবর জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, চুয়াডাঙ্গায় কিন্তু গেল কিছুদিন থেকে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে এবং এতে করে খেটে খাওয়া মানুষের কর্ম কমে গিয়েছে। সেক্ষেত্রে এই খেটে খাওয়া মানুষদের সহায়তায় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি জানতে পেরেছেন? ধন্যবাদ অরিন। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে। সেক্ষেত্রে এই যে মানে সবচেয়ে বেশি তাপমাত্রা যে পারদ উঠেছে সেটা হচ্ছে কিন্তু 42 ডিগ্রি পার হয়ে গেছে। যেমন আজকে কিন্তু বিকাল 3টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 42.6 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে ছিল কিন্তু 42.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা বিকাল 3টায় গতকালকে রেকর্ড করা হয়েছিল। এবং গতকালকের তাপমাত্রায় কিন্তু দেশের চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এই চলমান তাপদাহের ভিতরে কিন্তু সবচেয়ে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ, যারা নিম্ন আয়ের দরিদ্র মানুষ, তারা কিন্তু একেবারেই দুর্দিনের ভিতরে দিন কাটাচ্ছে। কারণ তারা কিন্তু যে সর্বোচ্চ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কাজ করতে পারছে, তারপরে কিন্তু রোদের তীব্রতা বেড়ে যাচ্ছে, তারপরে কিন্তু তাদের আর কাজ করার মতো কোনো ক্ষমতা থাকছে না। তারা কিন্তু একটু ছায়া শীতল পরিবেশ পেলেই সেখানে জিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে মানে জিরিয়ে কাজ করতে যাওয়া, কাজ করার ভিতরে কিন্তু খুব একটা যে আয় রোজগার করতে পারছে তা কিন্তু না। আমি আজকে ইজি বাইক চালকের সাথে কথা বলছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে উনি সকাল 7টায় এসছে, আর আমি যখন কথা বলি তখন বাজে 11:30 থেকে 12টা মতো। সেই সময় কিন্তু মাত্র সে 200 টাকা ভাড়া মারছিল। সেক্ষেত্রে বুঝতে পারছেন যে তাদের কতটা দুর্দিন যাচ্ছে। এর ভিতরে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে গত 21 এপ্রিল কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতে এই যে তীব্র তাপ প্রভাব হয়ে যাচ্ছে, এই কারণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং কিন্তু জেলা প্রশাসনের আহ্বান করছিল। সেই আহ্বানে কিন্তু ওই সময় কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে জেলা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য শুকনো খাবার হচ্ছে চিঠি চেয়েছে। তো সেটা কবে নাগাদ আসবে এটা কিন্তু এখনো পর্যন্ত মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে জানাতে পারেনি। তবে ওনারা জানিয়েছে যে খুব শীঘ্রই নাকি পাওয়া যাবে আর কি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।
সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। বৈশ্বিক উষ্ণতায় এমনিতেই পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে। তার উপর শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বনভূমিতে চলছে দুর্বৃত্তদের আগুন। এতে হুমকির মুখে পড়েছে বনভূমির জীববৈচিত্র্য। আগুন নেভাতেও হিমশিম খাচ্ছে জনবল নিয়ে সংকটে থাকা স্থানীয় বন বিভাগ। শেরপুর প্রতিনিধি রফিক মজিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই পুড়ছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া রেঞ্জের গারো পাহাড় এলাকার বনাঞ্চল। এক শ্রেণীর দুর্বৃত্ত ও বনভূমি দখলদার বনের ঝরা পাতায় আগুন ধরিয়ে দিচ্ছে। এতে মরা পাতার সাথে শালগজারি বাগানের ছোট চারা গাছ পোকামাকড় পুড়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় গাছের গোড়ালি। আগুন লাগানোর বিষয়ে আতঙ্কিত স্থানীয়রা। অনেকেই পাতা ঝরে থাকে, এগুলোর মধ্যে আগুন দিয়ে দেয়, কিন্তু এটা যে কত বড় ক্ষতি আমাদের বনের জন্য। এখানে ঔষধি গাছ থাকে, বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, চারা গাছ থাকে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে বিলীন হয়ে যেতে পারে এই বনাঞ্চল, জানান স্থানীয় পরিবেশবাদী সংগঠন। এই গাছগুলি পোড়ানোর কারণে পরিবেশের বিপর্যয় ভবিষ্যতে এখন যে অবস্থা তার চেয়ে আরো অনেক গুণ বৃদ্ধি পাবে, যেটা আমরা এখনো বুঝতেছি না। এই গাছগুলি যারা পোড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তা না হলে জীববৈচিত্র্য হুমকির পাশাপাশি মানব জাতীয় হুমকির মাঝে আমরা পড়ব। লোকবল সংকটের কারণে ধরতে পারছে না দুর্বৃত্তদের। আগুন নেভাতেও হিমশিম খাচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। যে আগুন নেভানোর জন্য আমাদের এখানে স্টাফও খুব স্বল্পতা। আমার গজনি বিটে প্রায় 4000 একর জমি। দেখা যায় এক জায়গায় আগুন লাগছে, খবর পাইতেছে আরেক জায়গায়, এরকম বিভিন্ন 3-4 জায়গায় আগুন লেগে যায়। যখন একটা নিভাইতে গেলে আরেকটা পুরো শেষ হয়ে যায়। পরিস্থিতিটা এইরকম আর কি। আর কিছু সংখ্যক গরু রাখাল আছে, উদ্দেশ্যমূলক এরা এই আগুন লাগাই দেয় পাহাড়ের মাঝে, যার জন্য এগুলি নিবানোর জন্য আমাদের পক্ষে খুবই দূর হয়ে পড়ে। রাংটিয়া রেঞ্জে প্রায় 9000 একর বনভূমির মধ্যে বেশিরভাগ জমিতে শালগজারি বাগান সহ নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাড়ি পোড়ানোর প্রতিবাদে 48 ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রামের গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। কাল সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘণ্টা এই ধর্মঘট ডাকা হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের বিআরটিসি মার্কেটে সংগঠনটির কার্যালয়ে সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ ও মালিক শ্রমিকদের জানমাল নিরাপত্তার দাবিতে এক জরুরি সভায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও হাটহাজারী পৌরসভার প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু জানান, গাড়ি পোড়ানো ও সড়কে নৈরাজ্যের প্রতিবাদ সহ 4 দফা দাবি আদায়ে কাল সকাল 6টা থেকে 48 ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, কোন কোন জেলা ধর্মঘটের আওতায় থাকছে আর কোন কোন রুটে পরিবহন বন্ধ থাকবে? আপনি যেমনটা বলছেন, আসলে যে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে সেটি বিষয় হিসেবে মূলত পরিবহন ঐক্য পরিষদের পক্ষ থেকে 4টি দফা দাবি দেওয়া হয়েছে। সেই 4 দফা দাবির ভিত্তিতে আগামীকাল সকাল 6টা থেকে 48 ঘণ্টা পরিবহন ধর্মঘট দেওয়া হয়েছে। তাদের সেই দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবি সেটিতে তারা বলছেন যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তাদের 4টি বাস, 2টি বাস ভাঙচুর করা হয়েছে এবং 2টি বাসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। পাশাপাশি এখন পর্যন্ত তাদের শাহমানত সহ যে পরিবহনগুলো রয়েছে সেগুলি প্রাপ্ত সড়কে চলাচল করতে পারছেন না এবং তাদের যে ক্ষতিপূরণ সেগুলির জন্য আসলে তারা এই পরিবহন ধর্মঘট ডাক দিয়েছেন। বাকি যে 3টি দাবি রয়েছে সেই দাবিগুলোর মধ্যে চট্টগ্রাম শহরের আশপাশে যেসব জেলা উপজেলা রয়েছে সেগুলিতে তাদের গাড়ি চালক, গাড়ি হেল্পারকে যথাযথভাবে পুলিশে আটক করে এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং যেখানে সেখানে আসলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এইসব সহ 4 দফা দাবিতে তারা পরিবহন ধর্মঘট ডেকেছেন। পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মুসা আমাদেরকে বলেছেন তাদেরকে সবসময় হয়রানির মধ্যে পড়তে হয়। বিশেষ করে চুয়েটে যে ঘটনা ঘটেছে সেই চুয়েটের ঘটনায় তাদের বাস ভাঙচুর করা হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে। তারপরেও আসলে এত ঘটনার পরেও তাদের যে পরিবহন এডি ডেভলপস এবং সামান পরিবহন তাদের সেই গাড়িগুলি সড়কে চলতে দিচ্ছে না, সেই প্রতিবাদ এবং তারা বলছেন যে তাদের গাড়ির চালক অপরাধ করেছেন, তাকে পুলিশ আটক করেছে, কিন্তু তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ব্যাপারটি না দেখে একতরফাভাবে তাদের উপর দোষারোপ করা হচ্ছে। সেই জন্যই মূলত তারা এই পরিবহন ধর্মঘট ডাক দিয়েছেন। এই পরিবহন ধর্মঘটে চট্টগ্রাম যেসব আশেপাশে জেলা উপজেলা রয়েছে সেগুলো থেকে পরিবহন ধর্মঘটে থাকবে বলে পরিবহন ঐক্য পরিষদের যিনি সদস্য সচিব রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এদিকে আমরা যতটুকু খবর পেয়েছি চুয়েটে পরিবহন ধর্মঘট ডাকার যে বিষয়টি সেটির পরপরও চুয়েটের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও এই বিষয়টি খুব ভালোভাবে দেখছেন এবং
এটির বিষয়ে তারা আজ বিকাল সন্ধ্যার পরে তারা এই বিষয়ে একটি বৈঠক করবেন এবং একটি সংবাদ সম্মেলন করে তাদের করণীয় তারা জানাবেন বলে আমরা জানতে পেরেছি। অরিন। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। মাগুরায় বিমার টাকা পাচ্ছেন না পপুলার লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা, উল্টো হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে খাবার পানির সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের অবহেলায় হাসপাতালের ভেতরে বসানো 3টি টিউবওয়েল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে। তবে হাসপাতালে পানি সংকট নেই বলে দাবি কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ থেকে তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। টানা দাবদাহে এই স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডের ফিল্টারটি অকেজো পড়ে রয়েছে। এছাড়া মহিলা ওয়ার্ডের ফিল্টার থেকে ময়লাযুক্ত পানি বের হয়, রোগী ও স্বজনরা তা ব্যবহার করতে পারছেন না। হাসপাতালে ভর্তি শতাধিক রোগীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন স্বজনেরা। তাই বাধ্য হয়ে হাসপাতালের বাইরে গিয়ে দূর থেকে পানি আনতে হচ্ছে তাদের। বিশুদ্ধ পানির সংকটে রাতে বাধ্য হয়ে অনেক রোগীকে ট্যাপের নোংরা পানি পান করতে হচ্ছে। পুরুষ ওয়ার্ডের ফিল্টার অকেজো পড়ে থাকায় খাবার পানি আনতে হচ্ছে দূর থেকে। রাস্তায় যানজট পেরিয়ে পানি সংগ্রহে ভোগান্তি শেষ নেই রোগী ও স্বজনদের। খাবার যে পানি, বিশুদ্ধ পানিটা সেটা আমি পাই না হাসপাতালের ভিতরে, হাসপাতালের বাইরে থেকে আনা লাগছে। পানি পল্লীবিদ্যুৎ থেকে নিয়ে আসছি, আর এখানে ফিল্টারের পানিগুলো ময়লা ধরে যাচ্ছে, ওগুলো খাইতে পাচ্ছি না, আমরা পল্লীবিদ্যুৎ যেতে হচ্ছে। পানি পাওয়া যাচ্ছে না, বাহির থেকে পানি নিয়ে আসছে। কালকে এবং পরশু আমি পিডিপি অফিসের ভিতর থেকে যে ওখান থেকে পানি এনেছি 2 থেকে 4 বার। তবে পানি সংকটের বিষয়টি অস্বীকার করে ফিল্টার থেকে পানি ব্যবহারের কথা জানান এই কর্মকর্তা। এখন বর্তমান থেকে মানুষের ফিল্টারের পানি খাচ্ছে, 2-3 দিনের মধ্যে উনি একটা দ্বিতীয় জলের ব্যবস্থা করে দিবেন। পানি সংকটের বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। এই বিষয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা তার দপ্তরের কেউ এখনো আমাকে এইভাবে জানাই নাই। আমরা জেনে অবশ্যই কি করণীয় তার সাথে বসে আমরা ব্যবস্থা নেব। তীব্র তাপদাহে হাসপাতালে দ্রুত পানির সংকট নিরসন হবে এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। তাপদাহের প্রভাব পড়ছে সড়ক মহাসড়কেও। শরীয়তপুর চাঁদপুর সড়কের 17 কিলোমিটার অংশের কমপক্ষে 15 থেকে 20টি স্থানে পিচ গলে গেছে। এতে যানবাহন চালাতে সমস্যায় পড়ছেন চালকরা ও পথচারীরা। শরীয়তপুর থেকে সহকর্মী রোমান আকুন্দের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুর মনোহর বাজার থেকে ভেতরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত সড়কের দৈর্ঘ্য 31 কিলোমিটার। সড়ক সচল রাখতে 44 কোটি টাকা ব্যয়ে গেল বছর ভেতরগঞ্জের বালিবাড়ির মোড় থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত 17 কিলোমিটার অংশ বিটুমিন দিয়ে সংস্কার করা হয়। তবে গেল এক সপ্তাহ ধরে শরীয়তপুরের তাপমাত্রা 37 থেকে 40 ডিগ্রি পর্যন্ত হওয়ায় সড়ক উত্তপ্ত হয়ে বিভিন্ন স্থানের পিচ গলে যাচ্ছে। গলে যাওয়া পিচ সড়কে চলা যানবাহনের চাকার সাথে লেগে যায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহনের চালক ও স্থানীয়রা। এই নিম্নমানের ভিটামিন ব্যবহার করার কারণে রাস্তার পিচগুলো গলে গলে পড়ছে। মোটা ইয়াগুলো দিছে, এগুলির সময় আমরা আপত্তি জানাছিলাম, তারা বলছে যে বর্তমানে এগুলি চলছে। রাস্তার পিচ মানে গলে যাইতেছে, যে রাস্তার কাজটা ভালোভাবে করতো তাহলে আর সমস্যা হইতো না। বাইক ড্রাইভার বা অন্যান্য যত ড্রাইভার আছে তারা এখানটা যদি এখানটা গাড়ি চালা যায় খুবই রিস্কি। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে সড়ক মেরামতের কাজ চলছে। খুলে গেছে আর কি কিছু জায়গায় আমরা ঠিক করে দিচ্ছি, বেশিরভাগ জায়গায় ঠিক করে দিচ্ছি, বাকিগুলো করে দেওয়া হবে। দুর্ঘটনা রোধে দ্রুত সড়ক মেরামত চান চালক ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্মাণের 3 বছরে বিলীনের পথে ভোলার ইলিশা রাজাপুর রক্ষা প্রকল্পে নদীতে সংরক্ষণ বাঁধ। গেল বছর বর্ষায় তীব্র ভাঙনের পর এ বছরও তালতলি লঞ্চঘাট পয়েন্টে ফের ভাঙন দেখা দিয়েছে। গেল 3 দিনে সিসি ব্লকের প্রায় 50 মিটার এলাকায় ধসে পড়েছে ব্লক। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে অনিয়মের কারণেই টিকছে না এই প্রকল্প। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে কাজে অনিয়ম হয়নি। বিস্তারিত ভোলা প্রতিনিধি ছোটন সাহা তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
মেঘনার ভয়ানক গ্রাস থেকে দ্বীপ জেলা ভোলাকে স্থায়ীভাবে রক্ষায় 2017 সালে সদরের রাজাপুর থেকে ইলিশা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের নদীর তীর ও ঢাল সংরক্ষণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 330 কোটির এ প্রকল্প শেষ হয় 2021 সালের দিকে। এতে যুক্ত ছিল প্রায় 15টি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু 3 বছর যেতে না যেতেই 2023 থেকে এই প্রকল্পে ভাঙন শুরু হয়। তখন ইলিশা পয়েন্ট দিয়ে প্রায় 258 মিটার এলাকা বিলীন হয়ে গেলে 33,000 পিস জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়। চলতি বছরের বর্ষার আগেই ফের শুরু হয়েছে ভাঙন। এতে আতঙ্কিত নদীর পাড়ের মানুষ। খুব আতঙ্কের ভিতরে আছি। কাজটা সিসি ব্লক ফালাইলে তো নদীটা রক্ষা করার আলামতে উচিত, কাজটা সেভাবে কাজটা হয়নি। এখন ব্লকেই প্রতি বছরে স্রোত আইতে না আইতে ভাঙ্গের ডুসে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে কাজের স্বচ্ছতা না থাকায় প্রকল্প টেকসই হয়নি। 2021 থেকে ভাঙতে আছে, এখনো ভাঙতে আছে, আজ 2-3 বছর ভাঙতে আছে। ব্লক ফালানে আমরা দেখতেছি যে না, আমরা হয়তো একটু আসান পাবো, ভালোভাবে থাকতে পারব না। এখন দেখতেছি 3 বছর যায় না, এই ব্লক আবার ডইসা যাইতে আছে। কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের চাপে ভাঙন বেড়েছে। কাজ বাস্তবায়ন শতভাগ নিয়ম মতো হয়েছে, এখানে কোনো অনিয়মের সুযোগ ছিল না। এই সিসি ব্লক ভাঙবে এটাই স্বাভাবিক, এইভাবেই প্রকল্পটা ডিজাইন করা। এখানে লক্ষণীয় যে সিসি ব্লক কি ভেঙে ভেঙে শেষ হয়ে গেল কিনা। আমাদের কিন্তু এখনো কোথাও 12 মিটার, কোথাও 14 মিটার, কোথাও 5 মিটার এরকম করে সিসি ব্লক এখনো আছে। ঐতিহ্যবাহী এই ইউনিয়ন রক্ষায় টেকসই বাঁধের দাবি ভোলাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের আলোচিত 7 মার্ডারের 10 বছর পূর্তি আজ। নির্মমে হত্যাকাণ্ডে 33 মাস পর জেলা জজ আদালতের রায় ঘোষণা এবং 19 মাসে হাইকোর্টের রায় হলেও আপিল বিভাগে 6.5 বছরেও হয়নি নিষ্পত্তি। এতে নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ, হতাশা, ভয় ও অনিশ্চয়তা বিরাজ করছে। অবিলম্বে রায় কার্যকর করার দাবি নিহতদের পরিবার ও মানবাধিকার কর্মীদের। এদিকে নিহতদের মৃত্যুর 10 বছর উপলক্ষে দোয়ার আয়োজন করেছে স্বজনরা। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী বিল্লাল হোসাইনের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডে লামাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। অপহরণের 3 দিন পর শীতলক্ষ্যা নদীর বন্দরের শান্তিরচর থেকে নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম লিটন, আইনজীবী চন্দন সরকার, গাড়ি চালক জাহাঙ্গীর ও ইব্রাহিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা থানায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় বাদী হয়ে পৃথক 2টি মামলা করেন। পরে আদালত আসামিদের স্বীকারোক্তি, জবানবন্দি ও সাক্ষ্য গ্রহণ শেষে 33 মাস পর 2017 সালে রায় দেন। রায়ে নারায়ণগঞ্জে 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও শহর অ্যাপ 11 চাকরিচ্যুত 3 কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক, মেজর আরিফ ও লেফটেন্যান্ট কমান্ডার রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজার রায় দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে 2018 সালে হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন। কিন্তু আপিল বিভাগে 6.5 বছরেও এর নিষ্পত্তি হয়নি। অনিশ্চয়তায় থাকা নিহতের স্বজনরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রভাবশালী আসামিদের রায় কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। আমাদের এখন দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপর দাবি, আর উনি যাতে আমাদের এই বিচারটা খুব দৃষ্টি দেয়। এত আলোচিত হয়েছে, সারা পৃথিবীর মানুষ দেখছে, আর নজরুল সাহেব তো তারই আদর্শে আদর্শিত ছিল। কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেন নারায়ণগঞ্জের মানবাধিকার কর্মী সহ সচেতন নাগরিকরা। আমাদের আবেদন, আমাদের প্রত্যাশা যে মাননীয় প্রধান বিচারপতি বিষয়টা যদি হস্তক্ষেপ করে তাহলে খুব তাড়াতাড়ি এটা শুনানি করা সম্ভব। উচ্চ আদালতের যে রায় 9 জনের যে কার্যকর হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে, সেটি এখনও কার্যকর হয়নি। এটি আমাদেরকে অত্যন্ত আতঙ্কিত করে, অত্যন্ত হতাশাগ্রস্ত করে, যে বাংলাদেশের রায়ের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার একটি নজির
যে 7 খুনের মতো একটি ঐতিহাসিক হত্যাকাণ্ডের রায় কেন এতদিনে কার্যকর হয় নাই, এর পিছনে কারা নিহিত, কারা জড়িত, এটা আমরা জানতে চাই। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফের সড়কে মৃত্যুর মিছিল। এবার বাগেরহাট, ময়মনসিংহ সহ 4 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 7 জনের, আহত আরও 12 জন। শুক্রবার সকাল 7:30টার দিকে বাগেরহাটের রামপাল চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান একজন। এছাড়া হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরেকজনের। ময়মনসিংহের আলালপুরে সকালে নলিতাবাড়িগামী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারীসহ 2 জনের মৃত্যু হয়। এদিকে মুন্সিগঞ্জের মদিনা বাজার এলাকায় 2 অটোরিকশার সংঘর্ষে এক শিশু গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মাদারীপুরে লোহারডাঙ্গা এলাকায় হানিফ বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু হয়। মাগুরায় 1 যুগ পার হলেও বিমার টাকা পাচ্ছেন না পপুলার লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা, উল্টো হয়রানির শিকার হচ্ছেন। দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলছে না সমাধান। সম্প্রতি কর্মী সম্মেলনে গিয়ে গ্রাহকদের তোপের মুখে পড়েন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাগুরা থেকে সহকর্মী পঙ্কজ রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লাইফ ইন্স্যুরেন্স 11 সালে ষাটোর্ধ্ব বৃদ্ধ স্বরূপ কুমার ও তার স্ত্রী সুনিতা রানী 1 যুগ আগে পপুলার লাইফ ইন্স্যুরেন্সে মাসিক কিস্তি হিসেবে 65,000 টাকার জীবন বীমা করেন। মাসে 1,000 করে 12 বছরে জনপ্রতি 72,000 টাকার বেশি জমা করেন। বিমা দাবির টাকা পরিশোধের সময় হলেও টাকা না পেয়ে হতাশা ঘিরে ধরে তাদের। 1 বছর ধরে ঘুরছেন স্থানীয় বিমা কর্মকর্তাদের পেছনে, তাতেও কোনো সুরাহা হয়নি। 12 বছর চালায়ে বিগত 1 বছর আগে মেয়াদ শেষ হয়েছে, তার মধ্যে কাগজপত্র জমা দিছি, কিন্তু এই পর্যন্ত আমি কোনো সারা শব্দ পাচ্ছি না। আমরা কাগজপত্র সব জমা দিছি, এই ছাগল গরু বেচে টাকা জমা দিয়ে ডেট শেষ হয়ে গেছে। আজ 1 বছর অফিসে জমা দিছি, মাগুর অফিসে, আমার এর পর্যন্ত টাকা দিচ্ছে না, খালি পুরো 4 লাখ বছর। 3 মাস অন্তর 1562 টাকা জমা দিছি, দেওয়ার পরে শেষ হওয়ার পরে আমার 15/9/23 কাগজপত্র অফিসে জমা দিছি। জমা দেওয়ার পরে আমাকে ঘুরোচ্ছে, আজ না কাল, আজ এই অফিস, কাল ওই অফিস, এই ভয় দেখাচ্ছে আর কি। 12 বছর ধরে সে টাকা জমা দিয়েছে, কিন্তু এই 1 বছর ধরে শেষ হয়েছে, 1 বছর হলো আমরা কোনো টাকা পাচ্ছি না। বৃহস্পতিবার বিমা কোম্পানিটির কর্মকর্তারা কর্মী সম্মেলনে মাগুরায় আসেন। সেখানেই ভুক্তভোগীরা ঘিরে ধরেন তাদের। গ্রাহকদের তোপের মুখে পড়ে সমস্যা নিরসনের আশ্বাস দেন শীর্ষ কর্মকর্তারা। এটার জন্য প্রথমত দায়ী আমি বলবো ওই সকল কর্মীরা যারা ব্যবসা করলো, কমিশন খাইলো, তাদের দায়িত্ববোধ এতটুকু ছিল না যে সে অন্তত ক্লায়েন্টের সেবাটা দিয়ে তারপরে তার নিশ্চিতভাবে যাবে, নিশ্চিতভাবে। তাহলে ক্লায়েন্টও হয়রানি হয় না, কোম্পানিরও ক্ষতিগ্রস্ত হয় না, কোম্পানির দুর্নামের মধ্যে পড়ে না। লোক মেয়াদিত্ব হলে তার থেকে 90 দিনের ভিতরে তার বীমা দাবি সে নিষ্পত্তি করার রুলস, এটা এক্সপার্ট রুলস। তো পপুলার লাইফ 90 দিন না, 15 দিনে 1 সপ্তাহ দাবি পরিশোধ করে। ভুক্তভোগীরা সময় মতো বীমা দাবি পূরণ ও গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র দাবদাহে পড়ছে দেশ, হিট অ্যালার্ট বাড়ল আরও 3 দিন। বিপাকে খেটে খাওয়া মানুষ, কাল খুলছে স্কুল কলেজ, বন্ধ প্রাথমিক। তীব্র খরতাপে পড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা, কর্মহীন হয়ে পড়ছে নিম্ন আয়ের মানুষ। সহায়তায় শুকনো খাবার পাঠাতে জেলা প্রশাসনের চিঠি। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে চলছে প্রচারণা, ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররা। তীব্র তাপপ্রবাহে উৎসবে ভাটা। চুয়েট শিক্ষার্থীদের গাড়ি পোড়ানোর প্রতিবাদ, কাল ভোর 6টা থেকে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘণ্টা ধর্মঘট ডেকেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ছে শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বনভূমি। হুমকিতে জীববৈচিত্র্য, জনবল সংকটে অজুহাত বন বিভাগের। এ ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।